দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মির্জা ফখরুল, প্রতিবেশীর দাদাগিরি চায় না বিএনপি। এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় নিয়ে জল্পনা, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, জ্বালাও পোড়াও করে আস্থা অর্জন সম্ভব নয় বলছেন বিশ্লেষক। শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে জনগণ, মন্তব্য পরোয়ারের। যারা গণভোটের ম্যান্ডেট প্রত্যাখ্যান করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বললেন আখতার। গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে, তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। রাজধানীতে খতমের নবুয়াতের মহাসম্মেলনে দেশি বিদেশি আলেম, ক্ষমতায় গেলে দাবি পূরণে উদ্যোগের কথা জানালেন বিএনপি জামায়াত নেতারা। হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালের শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত অন্তত 20। 2 ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে এশিয়া কাপের বাছাইয়ে অংশ নিতে 7 বছর পর ঢাকায় ভারতের ফুটবল দল জয় দিয়ে 22 বছরের অপেক্ষার অবসান চান সমিত সোম। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা। গণহত্যার রায় ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছে ফ্যাসিস্টরা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে পরাজিত হবার ভয়ে জনগণকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক একটি দল, তারাই নতুন করে দেশকে সংকটে ফেলছে। আলামিন তালুকদারের ক্যামেরায় মনোয়ার হোসেন জুয়েলকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ। বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সংস্কৃতি গম্ভীরায় যেন নানা নাতির সেই আহ্বান, যেখানে নদী আর জীবনের সম্পর্ক তুলে ধরা হয়। ওপারের গঙ্গার পানির একতরফা ব্যবহার পদ্মা মহানন্দা হয়ে দেশের উত্তর পশ্চিমের জীবন জীবিকা কতটা বিপর্যস্ত করে তুলেছে তারই যেন উপস্থাপন। চলো জি ভাই, হাড়ঘে পদ্মা বাঁচাই, এই স্লোগানে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা সমন্বয় কমিটির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে ভুক্তভোগীরা তুলে ধরলেন পানির ন্যায্য হিস্যার দাবি। আমাদের বাঁচা মরার লড়াইটা, আমাদের এলাকা বাঁচবে, আমাদের এলাকা না হলে বিলম্ব হয়েছে। সব পদ্মাতে ভাঙনের অনেক উন্নয়ন শেষ হয়েছে। বিএনপি আসবে এবং পদ্মার বাদ আমরা উন্নয়ন পাবো, এটা আমাদের প্রত্যাশা আশা। সম্মিলিতভাবে আমরা বাংলাদেশকে বাঁচাও, পদ্মাকে বাঁচাও, ফারাক্কাবাদ গুড়িয়ে দাও, উড়িয়ে দাও, এই স্লোগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো। আমরা এই পদ্মার ন্যায্য হিস্যার পানির দাবিতে, আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। সমাবেশে বিএনপি মহাসচিব বললেন, আন্তর্জাতিক আইনে পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া দেশের মানুষের অধিকার, যা নির্ভর করবে 2026-এর নির্বাচনে গঠিত সরকারের শক্তি আর সামর্থ্যের ওপর। 2026 সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। মির্জা ফখরুল বলেন, সব দলের আলোচনায় ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পরও নতুন নতুন দাবি তুলে ক্ষমতায় যাওয়ার লোভে একটি দল দেশকে সংকটের মুখে ফেলেছে। আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো, কত পার্সেন্ট ভোট পাইছে জামাত ইসলাম? 5% না, তাও 5-6%, তাই না? রাতারাতি লাভ দিয়ে গিয়ে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরোয় আসার জন্য, তখন আমরা আপনারা শুধু
বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। ভালো হয়ে যান, এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতেন। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? বিএনপি মহাসচিব আরও বলেন, আবারও দিল্লিতে বসে মানুষ মারার হুমকি দিচ্ছে শেখ হাসিনা। এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, আমাদের সম্পদকে পাচার করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন মির্জা ফখরুল। এই ধানের শীষ আমি আমাদের প্রার্থীদের হাতে তুলে দিলাম। 1975-এ ফারাক্কা চালুর পর 1976-এই 90 বছর বয়সে লাল মাওলানা খ্যাত আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন। প্রায় 40 বছর পরে এসেও সেই ফারাক্কা বাংলাদেশের দুঃখ হয়ে আছে। আর তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই উত্তর পশ্চিমাঞ্চলের জনপদে এসে সেই পানির ন্যায্য হিস্সা নিশ্চিতের অঙ্গীকার করলেন। বললেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশের স্বার্থই থাকবে সবার আগে। আর তাই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। এর আগে দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি ভারতকে দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান আর বলেন, পানির হিস্সা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন। ইকুয়াল ফুটিং এর কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে, স্বার্থটাকে, দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। 17 নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যদিও রায় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জ্বালাও পোড়াও করে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়। রিয়াজ রায়হানের রিপোর্ট। ক্ষমতাচ্যুতির প্রায় 15 মাস পর প্রকাশ্যে রাস্তা অবরোধ কর্মসূচি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। যান চলাচল বন্ধ, লাঠি সোঁটা নিয়ে নেতাকর্মীদের অবস্থান রাস্তায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে গেল 13 নভেম্বর দেশের কয়েক স্থানের চিত্র ছিল এমন। 13 নভেম্বর রাজধানীতে অপ্রীতিকর কিছু না ঘটলেও এবার আরও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। পেট্রোল কার্যক্রম, বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে চেকপোস্ট বসানো, এর বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আমাদের স্ট্যাটিক ডিউটিগুলো থাকে, এটা তো আছেই। তার উপরে আমাদের গোয়েন্দা নজরদারিও থাকছে। এমন অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি চান নগরবাসী। বলছেন, সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের ফায়দা হাসিলের রাজনীতি বন্ধ না হলে মাঠের রাজনীতিতে টিকে থাকা কঠিন হবে রাজনৈতিক দলগুলোর জন্য। অনেক ভয় লাগে, এটা চলাচল করতে গেলে ভয় লাগে, রাস্তা বেরোলে ভয় লাগে। এটা আগুন লাগানো, আগুন জ্বালানো, এগুলো খুব আমাদের জন্য আতঙ্ক। আমরা সাধারণ মানুষ যারা আছি তারা সবসময় আতঙ্কে থাকি। মানুষের বিবেচনায় বিবেক যদি কাজ না করে, সরকার করে কিছু করতে পারবেন না। নাশকতা যেই করুক, তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন নাগরিকরা। এদিকে রায় ঘিরে অপ্রীতিকর কোনো পরিস্থিতির শঙ্কা নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। শনিবার পটুয়াখালীতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই। রাজনীতি ও সমাজ বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার পালাবদল হয়েছে ঠিকই, তবে রাজনৈতিক দলগুলোর আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের এখানে দীর্ঘ সময় ধরে প্রেক্ষাপটটাই দাঁড়িয়েছে এরকম যে সংঘাত সহিংসতা সৃষ্টি করে জিম্মি করে দাবি আদায় করা। এই প্রসঙ্গগুলোর যে 5ই আগস্টের পরে খুব একটা বেশি যে
পরিবর্তন হয়েছে সেটাও আমরা দেখি না। আমরা শুধু সেখানে ফ্যাক্টর এবং অ্যাক্টরের নতুনত্ব দেখছি। আগে যারা করতেন এখন নতুনভাবে আর এক দল বা গোষ্ঠীকে এই কাজগুলো করছে বলে অভিযোগ আছে। যদিও বাংলাদেশের সংঘাত সহিংসতার ক্ষেত্রে সবসময় একটি শব্দ ব্যবহার করে এটাকে জায়েজ করা হয়, সেটা হচ্ছে দুর্বৃত্ত। তাহলে এই দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় কি? দুর্বৃত্তরা কি নিজের কোনো প্রয়োজন থেকে করছে, না কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করছে? এই প্রসঙ্গগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলোর কখনোই সুরাহা হয়নি বাংলাদেশে। আচরণগত পরিবর্তন না ঘটলে রাজনীতি ও সমাজের গুণগত মানেরও উন্নতির কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন এই গবেষক। দেশের এবং মানুষের প্রয়োজনে সেই রাজনীতি প্রত্যাশিত মাত্রায় আমরা দেখছি না। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। পদ্মার উজানে ফারাক্কা বাঁধ দেওয়ার 50 বছর পূর্ণ হয়েছে এই বছর। এক সময়ের প্রমত্তা এই নদীতে এখন পানি প্রবাহের সংকট। নদীর বুকে জেগেছে স্থায়ী চর, শুকিয়ে যাচ্ছে শাখা নদীগুলো। পদ্মার এই পরিবর্তনে বিপন্ন হয়ে পড়েছে প্রাণ প্রকৃতি ও জীবিকা। বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর বাংলাদেশ ভারতের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষে দ্রুত আন্তর্জাতিক রক্ষা কবচ রেখে তা নবায়ন করা জরুরি। শুষ্ক মৌসুমে পদ্মার শ্রীহীন দশা এখন নিয়মিত দৃশ্য। এককালে স্টিমার লঞ্চের ভিড়ে যে জলপথ সরগরম থাকত তা এখন শুধুই স্মৃতি। ঠিক 50 বছর আগে উজানে ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে মরতে বসেছে পদ্মা। যেহেতু বরেন্দ্র অঞ্চলের পানি আপনার ওই পদ্মার পানিকে রিচার্জ করে, সেই পানি এখন পদ্মাকেই বরং গ্রাউন্ড ওয়াটার লেভেলের পানিকে রিচার্জ করতে হচ্ছে। আবাদ ভালো হতো, কিন্তু এখন পানি নাই, নদী খনন নাই। এই কারণে আমাদের রাজশাহীবাসীর জন্য খুবই সমস্যা। কয়েক কিলোমিটার জুড়ে নদীর বুকে স্থায়ী চর তৈরি হওয়ায় বদলেছে গতিপথ। শুকিয়ে যাচ্ছে বড়াল ও গড়াইসহ পদ্মার শাখা নদীগুলো। ফলে প্রভাব পড়েছে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকায়। নদীতে পানি না থাকলে মাছ পাওয়া যাবে না, লোকজন পর্যটকরা এসে বেড়াতে পারে না, চর ভালো চর, মানুষের তো সমস্যা। পানি হইলে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য ভালো হয়, সব দিকে ভালো হয়। পানি না থাকলে আমরা নৌকায় চালাতে পারি না, খুব কষ্ট হয়। দীর্ঘ সময় ধরে পানি সংকট প্রাণ প্রকৃতিতে বড় প্রভাব ফেলেছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কৃষি উৎপাদনে ব্যাহত হচ্ছে। একটা নেগোসিয়েশনের জায়গায় অবশ্যই আমাদেরকে যেতে হবে, কারণ নেগোসিয়েশন টেবিলটা আমাদের আলোচনার জায়গাটা উন্মুক্ত রাখতে হবে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে কূটনীতিক সম্পর্কের ক্ষেত্রে দেশগুলোর মধ্যে বিভিন্ন রকম টানাপোড়েন থাকলেও কেউ কিন্তু আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে কিন্তু তাদের আলোচনার দরজা বন্ধ করে না। আগামী বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে 1996 সালের স্বাক্ষরিত বাংলাদেশ ভারতের মধ্যাকার গঙ্গা পানি বন্টন চুক্তি। বিশেষজ্ঞরা বলছেন চুক্তি নবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক রক্ষা কবচ রেখে বাংলাদেশকে এগোতে হবে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ট্রাইব্যুনালে কি হবে সোমবার? জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার, নাকি খালাস পেয়ে যেতে পারেন, এমন নানা হিসেব নিকেশ অনেকের মনে। 2024 সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধানের কথাগুলোই কি কাল হয়ে দাঁড়ালো নিজের জন্য? শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে ট্রাইব্যুনালে। আর আইন অনুযায়ী দায় এড়াতে পারে কি সুপেরিয়র কমান্ডার? বিস্তারিত রাব্বি হোসেনের কাছে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই 2024 শেখ হাসিনার এই বক্তব্যকে জুলাই হত্যাকাণ্ডে প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্র হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। তাহলে একটা বলতে হয় যে জিজ্ঞেস করতে হয় যে অভিযোগে বলা হয় গণভবনে বসে শিক্ষার্থীদের রাজাকার বলার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রযন্ত্র ব্যবহারের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উস্কে দিয়েছিলেন শেখ হাসিনা। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। মামলাটি তদন্ত করতে লেগেছে প্রায় 5 মাস। ট্রাইব্যুনালে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেটির আকার 8500 পৃষ্ঠা। সোমবার শেখ হাসিনা সহ 3 জনের বিচারের রায় হচ্ছে সুনির্দিষ্ট 5টি অভিযোগে। দ্বিতীয় অভিযোগে বলা হয় জুলাই গণহত্যার প্রধান মাস্টার মাইন্ড ও হুকুমদাতা শেখ হাসিনা, যা বাস্তবায়ন করেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা। এই অভিযোগটি প্রমাণ করতে ফরেনসিক করা কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন। শেখ হাসিনার কথোপকথনে তিনি বলছেন যে আওয়ামী লীগ যুবলীগকে ফুললি এখানে এনগেজ করো। এই যে পূর্ণ শক্তিতে এনগেজ করা, তাদের রিসোর্সকে ইনভলভ করা,
এই সব কিছুতে সিস্টেম্যাটিক অ্যাটাক হওয়ার যতগুলো শর্ত ইন্টারন্যাশনাল লতে আছে সবগুলো এখানে ফুলফিল করেছে। সরাসরি নির্দেশের বড় প্রমাণ হিসেবে পেশ করা হয় জাসদ নেতা হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার কথোপকথন। প্রসিকিউশনের মতে এতে ছাত্র জনতাকে জঙ্গি তকমা দিয়ে মিডিয়ায় প্রচারের সিদ্ধান্ত হয়। তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ানকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে। আমরা এখন সুপিরিয়র কমান্ডের আওতায় উপস্থাপন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সাথে ফোনালাপও। আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার মনোবাসনা ফুটে ওঠে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে শেখ হাসিনার ফোনালাপে। সেই ফোনালাপও উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। আমি বলে দিচ্ছি যে আজকে সহ্য করা পারে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার দেবে। ছাত্র জনতাকে গুলি করে হত্যায় শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তার ওয়্যারলেস বার্তার রেকর্ডিং ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসানের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়। অবশ্য রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বরাবরই দাবি করে আসছেন তার মক্কেল নির্দোষ। নেতাকর্মীদের সাথে ফোনালাপগুলো প্রযুক্তি ব্যবহার করে বানানো হতে পারে। অডিও রেকর্ডটাকে যদি ক্রস ম্যাচিং করে আর একটি প্রতিষ্ঠান দ্বারা যতক্ষণ পর্যন্ত এটাকে কনফার্ম না করা হয় যে হ্যাঁ এটা সঠিক, ততক্ষণ পর্যন্ত আমি যদি বলি এআই দ্বারা তৈরি, তাইলে সেটা আমি বলতেই পারি। সেই যুক্তিতে তার নির্দেশনার যে বক্তব্যটা এসছে সেটাকে আমি সঠিক মনে করছি না। এই জায়গাটা থেকেও আমার আসামি নির্দোষ প্রমাণিত হতে পারে যদি লার্নেড প্রসিকিউশন এটাকে মনে করেন। দায়িত্বশীল জায়গা থেকে কেউ যদি মানবতা বিরোধী অপরাধ সংগঠনের তথ্য জানা সত্ত্বেও না থামান বা বিচার না করেন, তাহলে তিনি আন্তর্জাতিক আইনে অপরাধী এমন অভিমত দিয়ে প্রসিকিউশন বলছে শেখ হাসিনা হত্যাকাণ্ডের শুধু তথ্যই জানতেন না, বরং সরাসরি নির্দেশ দিয়েছেন। এ দায় এড়ানোর সুযোগ নেই তার। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার 0 পয়েন্ট এলাকায় এক পথসভায় তিনি কথা বলেন। এবারে নির্বাচনও যদি বিগত 3 বারের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলেও মন্তব্য করেন পরওয়ার। অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে। বর্তমানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথও পাবে না। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। গণভোটের ম্যান্ডেটকে যারা প্রত্যাখ্যান করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য এনসিপির কৃষিবিদ উইং এর এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আক্তার হোসেন অতি দ্রুত জুলাই সনদ আদেশ বাস্তবায়নের অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি। আক্তার হোসেন আরো বলেন, গণভোটের ফলাফল বাধ্যতামূলক হিসেবে মানতে অস্বীকৃতি জানানো মানে জনগণের রায়কেই প্রত্যাখ্যান করা। মারামারি কাটাকাটির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা অভ্যুত্থানের পরও শঙ্কা তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি। 24-এর অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক খতমে নবুয়াতের মহাসম্মেলন। সৌদি আরব, পাকিস্তান ও ভারত সহ 5 দেশের শীর্ষ আলেম ওলামা ও ইসলামিক স্কলাররা অংশ নেন এই সম্মেলনে। 6 দফা দাবি তুলে ধরা হয় এই আয়োজনে। ক্ষমতায় গেলে দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএনপি, জামায়াত নেতারা। হাজারো মানুষের গন্তব্য রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে প্রথমবারের মতো খতমে নবুয়াত উপলক্ষে আয়োজিত হলো আন্তর্জাতিক মহাসম্মেলন। শনিবার সকাল 9টায় শুরুর আগেই উদ্যানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সম্মেলনে অংশ নেন লাখো মুসল্লি।
কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে, হোক বিএনপি হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। বিভিন্ন নামে কাদিয়ানীদের অনেক পণ্য আছে, এগুলো সব বয়কট করা, পরিত্যাগ করা জরুরি, ফরজ। এই মর্মে প্রস্তাব পেশ করা হচ্ছে, আজ থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হলো। সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রথমবারের মতো যোগ দেন ভারত, পাকিস্তান সহ বিশ্বের 5টি দেশের 1.5 শতাধিক শীর্ষ আলেমগণ। অংশ নেন বাংলাদেশের শীর্ষ আলেম ওলামারাও। অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5 মের মতো ঢাকা অবরোধ করতে হবে। আমাদের নিজেদের পর্দার হয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব, কাদিয়ানী কাফের। এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে আলেমদের পক্ষে থাকার অঙ্গীকার করেন তারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আমি আখেরি নবী, আমার পরে কোন রাসূল আসবে না, কোন নবী আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নাই। মহাসম্মেলনে 6 দফা দাবি আদায়ে বছরব্যাপী দেওয়া হয় নানা কর্মসূচি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বরিশালে হাফ ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন অন্তত 20 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় হিজলা উপজেলা থেকে লোকাল বাসে বিএম কলেজের এক শিক্ষার্থী নথুল্লাবাদ বাস স্টেশনে যায়। এ সময় তিনি শিক্ষার্থী পরিচয় দিয়ে হাফ ভাড়া দিতে চায়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় হাফ ভাড়া নিতে অপারগতা প্রকাশ করেন সুপারভাইজার। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীকে মারধর করে বাস শ্রমিকরা। খবর পেয়ে বিএম কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে বাস ও কাউন্টার ভাঙচুর করে। এ সময় বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, আহত হয় দুই পক্ষের অন্তত 20 জন। এ সময় প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে ঢাকা কুয়াকাটা মহাসড়ক। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং সামাজিক বোঝাপড়া ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। গণতন্ত্র বিনির্মাণে নারীর ভূমিকা নিয়ে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। সেখানে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা বলেন, রাজনীতিতে নারীর ক্ষমতায়ন ছাড়া মৌলিক পরিবর্তন সম্ভব নয়। কি চাইতে পারি? বাংলাদেশে দিন দিন নারী ভোটারের সংখ্যা বাড়লেও রাজনীতিতে তাদের অংশগ্রহণ নিয়ে রয়েছে নানান প্রশ্ন। এই প্রেক্ষাপটে রাজধানীর বীজ মিলনায়তনে আয়োজিত হয় গণতন্ত্র বিনির্মাণে নারী, আমরা কি পেলাম শীর্ষক গোলটেবিল বৈঠক। সেখানে রাজনীতিবিদ ছাড়াও উপস্থিত ছিলেন পেশাজীবী মানুষ। এখানে নারীদের ভোট কিন্তু 51% বা 50% মিনিমাম। নারীর অবস্থানের পরিবর্তনের জন্য সামাজিক কাঠামো উন্নয়নের উপর জোর দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং সামাজিক বোঝাপড়া ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম বলেন, দেশের মৌলিক পরিবর্তনের জন্য নারীর ক্ষমতায়ন জরুরি। আমার জায়গা থেকে এটা একটা সোশিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং পুরো বাংলাদেশের সোসাইটির যতগুলো ফেনোমেনা আছে এটা ব্যাখ্যা করা যায়, নারীদের প্রশ্ন সলভ করা যাবে না। তাদের বানানো নারী কমিশনের ক্ষেত্রে যখন তাকে বেশ্যা বলা হয়, জুতার মালা পরানো হয়, তখন তারা একেবারে নিশ্চুপ যদি থাকে, তাহলে আমার মনে প্রশ্ন জাগে যে সত্যিকার অর্থে তারা যেই কথাগুলি বলে সেটাকে তারা কতটা বিশ্বাস করে। নারীর কর্মঘণ্টা হ্রাসের প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আলোচনায় অংশ নেয়া এনসিপির 2 শীর্ষ নারী নেত্রী। বলেন, অর্থ, অস্ত্র এবং পেশি শক্তি ভিত্তিক রাজনীতি দমানো না গেলে নারীর ক্ষমতায়ন স্বপ্নই থেকে যাবে। 5 ঘন্টা হলে কি তিনি 5 ঘন্টার বেতন পাবেন? তাহলে তো আমরা তার আর্নিং পটেনশিয়াল কমিয়ে দিচ্ছি। দিস ডাজন্ট সার্ভ দ্য উইমেন।
আর যদি বলা হয় যে না উনি 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন, তাহলে এমপ্লয়ার কেন তাদেরকে এমপ্লয় করবে? মহানগরের যে কমিটি, সেই কমিটির আহ্বায়ক ও সভাপতি কখনোই নারী হয় না, নারী ন্যাচারালি নির্বাচিত হয়ও না। এটা কেন হয় না? কারণ হচ্ছে মহানগরের রাজনীতিগুলো হয় যে খুবই পেশি শক্তি নির্ভর। সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে কথা বলেন জোনায়েদ সাকি। বলেন, সিদ্ধান্ত নেয়ার জায়গায় রাজনীতি পুরোপুরি পুরুষের দখলে। এজন্য সংস্কৃতিগত পরিবর্তনের তাগিদ দেন মাহমুদুর রহমান মান্না। যে সমস্ত সামাজিক ভিত্তি রাজনীতির ময়দানকে পুরুষের দখলে রেখেছে, সেটা যদি পরিবর্তন করা আমরা যাই, তাহলে অবশ্যই এখানে নারীদের অংশগ্রহণ এত বিপুলভাবে বাড়বে, যেটা 40-এর দশক পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না। সোশ্যাল চেঞ্জের ব্যাপারে, নতুন বাংলাদেশ গড়বার ব্যাপারে, বাংলাদেশ যে বদলে দেবেন তার ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি কমিটমেন্ট না করে, কিছু বদলাবে না। সাংস্কৃতিক পরিবর্তন ছাড়া রাজনীতিতে নারীর ক্ষমতায়ন সম্ভব নয় বলে একমত হন রাজনীতিকরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণ গেছে 21 থেকে 30 বছর বয়সীদের। আক্রান্তের হারেও এ বয়সের রোগীরাই সবচেয়ে বেশি। রাজধানীর পর সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বরিশাল বিভাগে। একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 5 জন। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 792। বছর জুড়ে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। যদিও প্রশাসকের দাবি পরিস্থিতি উদ্বেগজনক নয়। হাসপাতালে কাতরাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা। প্রতিদিনই দেশের হাসপাতালগুলোর আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন ডেঙ্গু আক্রান্তরা। এদের সবাই সুস্থ হয়ে ফিরতে পারছেন না, কেউ কেউ মারা যাচ্ছেন। প্রথমে শরীর ব্যথা ছিল আর হাঁটুতে ব্যথা ছিল। ডেঙ্গু ধরা পড়লো, পরের দিন বাড়িতে গেলাম, বাড়ি থেকে খুবই অসুস্থ। আমার এই যে 2 ছেলে, 2 ছেলেরও একই অবস্থা। ডেঙ্গুর পরে ডাক্তাররা ঠিক মতন স্যালাইন দিছে এবং কি ঔষধ দিছে। এবার আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি 21 থেকে 30 বছর বয়সী। মৃত্যুও বেশি হয়েছে এই বয়সী রোগীদের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এই বছরে মৃত্যু 300 ছাড়িয়েছে, আর আক্রান্তের সংখ্যা 83,000-এরও বেশি। নভেম্বরে 15 দিনেই আক্রান্ত 13,000-এরও বেশি, প্রাণ গেছে অর্ধশত। আক্রান্ত সবচেয়ে বেশি 21 থেকে 25 বছর বয়সীরা, আর মৃত্যু বেশি 26 থেকে 30 বছর বয়সীদের। পেশেন্ট ট্রেসিংয়ে দেখা যাচ্ছে রাজধানীর পর বেশি আক্রান্ত আর মৃত্যু বরিশাল বিভাগে। পরিস্থিতি খারাপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার। এমন বাস্তবতায় রাজধানীর শনির আকড়ায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে নেমেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। জোরদার করা হয়েছে মশক নিধন কার্যক্রম। যদিও প্রশাসকের দাবি উদ্বেগজনক নয় ডেঙ্গু পরিস্থিতি। এই মুহূর্তে ডেঙ্গুর যে একটু প্রকোপ রয়েছে, এটিকে আমরা অ্যালার্মিং মনে করি না, তবে আমরা সচেতন আছি। প্রতিটি প্রাণী মূল্যবান। আমরা চাই না যে এটির আক্রান্তের সংখ্যা বাড়ুক, একটি মৃত্যু ঘটুক, এটি আমরা চাই না। আমাদের যে সময় উপযোগী কার্যক্রম আমরা গ্রহণ করেছি এবং এটি আজকেই এখান থেকে শুরু হয়েছে তা না, এটি কিন্তু আমাদের কন্টিনিউয়াস রয়েছে। জরিমানা কোনো সমাধান নয়, প্রয়োজন নগরবাসীর সচেতনতা। খাল ও নর্দমাগুলো নিয়মিত পরিষ্কারের অভিযান বন্ধ হবে না বলে কথা দিয়েছেন দক্ষিণের প্রশাসক। এনফোর্সমেন্টের কার্যক্রমটি চলমান রয়েছে। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকায় রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে ভিন্ন তথ্য দিল পুলিশ ও র্যাব। র্যাব জানায়, প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করাই ছিল জরেজ প্রেমিকা শামিমার টার্গেট। আর পুলিশ বলছে, ত্রিভুজ প্রেমের কাহিনী থেকেই এই হত্যাকাণ্ড। অভিযুক্ত জরেজ ও শামিমাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ছিল জরেজ আর শামিমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে গেলে ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলকে দায়িত্ব দেন পরকীয়া থেকে ফেরানোর। কিন্তু ডিএমপি বলছে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই পা দেন শামিমার প্রেমের ফাঁদে। 11 নভেম্বর 3 জন শনির আকড়ায় এক রুমের বাসা ভাড়া নেন। সেখানেই শামিমার সাথে কথা বলতে চায় আশরাফুল, যেখানেই বাদ সাজে জরেজ। এক পর্যায়ে রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে। বুধবার রাতে হত্যার পর 26 টুকরা করা হয় আশরাফুলের মরদেহ। খণ্ডিত অংশগুলো 2টি ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে রাখা হয়। তার আগে একটি বাসায় অন্তত 24 ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে কিভাবে কি করা যায়। জারেজুল বলেছিল যে আমরা বাসাওয়ালাকে বলি যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। মহিলা বলছে যে না, বাসাওয়ালাকে বলা যাবে না, আমরা ডিসপোজ অফ করবো। ডিবির হাতে গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে নৃশংসতার বর্ণনা। আশরাফুলকে আমরা
কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে এই জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না, বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুলও বাধা দেয়। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। গেল রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় শামীমাকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামতও। একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই, এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিংয়ের একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি। সংস্থাটি জানিয়েছে 2 সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে জরেজের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানার পরও আশরাফুলও জড়িয়ে পড়েন এই ফাঁদে, যা টের পেয়ে মালয়েশিয়া প্রবাসী জরেজের টার্গেট ছিল হানি ট্র্যাপের। 10 লাখ টাকা হাতিয়ে নিতে ধারণ করে আপত্তিকর ভিডিও। তারই সূত্র ধরে এই হত্যাকাণ্ড জানায় র্যাব। একটা হানি ট্র্যাপের মতে ব্যবস্থা করে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় আসামি লিমন মিয়ার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলায় অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেফতার দেখিয়ে হাসপাতাল থেকে কোর্টে তোলে পুলিশ। এ সময় 7 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল বৃহস্পতিবার নগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ। এ সময় আহত হন হামলাকারী লিমন ও তাওসিফের মা তাসমিন নাহার লুসি। ঘটনার পর থেকে তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সকালে কেরানীগঞ্জে 44টি খাসপুকুর জলাশয় সংস্কার, উন্নয়ন, সৌন্দর্য বর্ধন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, পরিকল্পিত নগরী সহ প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা করা না হলে দেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে না। খাল, বিল, পুকুর ও নদী নালা রক্ষা করা সকলের দায়িত্ব। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সন্ধ্যায় নগরীর নয়াবাজার বিশ্ব রোড থেকে শুরু হয়ে মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে, পরে বড়পুল এলাকায় গিয়ে সমাবেশ হয়। কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, সরকারের লোকজন ও বন্দর কর্তৃপক্ষ নিজেদের স্বার্থে একের পর এক টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। এতে বন্দরের শ্রমিকরা যেমন চাকরি হারাবে, তেমনি দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় বাসে আগুনের ঘটনা ঘটেছে। সন্ধ্যা 7:30টার দিকে বাসটিতে আগুন লাগে। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। পুলিশ ও স্থানীয়রা জানায়, হঠাৎ বাসের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। পরে চালক ও যাত্রীরা নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এরই মধ্যে বাসটি পুড়ে যায়। আর এই ঘটনায় কোনো হতাহত হয়নি। ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় যান চলাচল। এবারে খেলার খবর। বছরের সবচেয়ে বিগ ম্যাচ খেলতে 13 ঘন্টার জার্নি শেষে শনিবার বিকেলে বাংলাদেশে এসেছে ভারত দল। নানা কারণে আলোচনায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচ 7 বছর পর বাংলাদেশে খেলতে আসা প্রতিবেশী দেশটিকে হারিয়ে 22 বছরের আক্ষেপ ঘোচাতে চান সমিত সোম। রবিবার বিকেলে উত্তরার এপিবিএন মাঠে প্রথমবার অনুশীলনে নামবে অতিথি দলটি। হ্যালো রায়ান, হাউ আর ইউ? 7 বছর পর বাংলাদেশে এলো ভারত জাতীয় ফুটবল দল। সবশেষ 2018 সালে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় এসেছিল তখনকার সুনীল ছেত্রীর দল। শনিবার ভোরে বেঙ্গালোর থেকে কলকাতা, তারপর কলকাতায় ট্রানজিট নিয়ে বিকেলে ঢাকা। পার্শ্ববর্তী দেশ হলেও তাদের দেশের টিম হোটেল থেকে বাংলাদেশে তাদের টিম হোটেলে ঢোকার আগ পর্যন্ত 13 ঘন্টা জার্নি করতে হয়েছে ব্লু টাইগারদের। পুরো বহরকে নিরাপত্তা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ভারত জাতীয় ফুটবল দলের নতুন সংযোজন অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস। বাংলাদেশে আসার আগ মুহূর্তে 23 সদস্যের ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়েছে তাকে, কিন্তু তার খেলা নির্ভর করছে ম্যাচের আগ দিন পর্যন্ত
ফিফা এফসির ক্লিয়ারেন্সের উপর। সুনীল ছেত্রী ছাড়া তারুণ্য নির্ভর দল গড়েছেন কোচ খালিদ জামিল, যেখানে মোহাম্মদ সানান, জয়গুপ্তারা চোখ রাঙাচ্ছে। রবিবার উত্তরার এপিবিএন মাঠে অনুশীলন করবে ভারত জাতীয় ফুটবল দল। বাংলাদেশ যেমন নেপালের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে, ভারত কিন্তু একই দিন ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচে 6-1 গোলে জিতেছে। তাই ভারতের দলটা কতটা শক্তিশালী সেটা কিন্তু বোঝাই যায়। 22 বছর ধরে ভারতকে হারাতে পারে না বাংলাদেশ, এবার সেই গেরো খুলতে চায় হামজা সৌমিত্রা। তো বিশাল বড় রাইভারি ম্যাচ, তাই না? আমরা জানি ইমপ্লিকেশনস কি, প্রেশারটা কি এই ম্যাচতে জিততে। মনে হয় কোচ আজকে বসলো, মানে আমরা 23 ইয়ার্সে বোধহয় জিতি না এদের সাথে, আমি তো জানি না। আর আমরা মানে এশিয়া কোয়ালিফিকেশনে, ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন জিতি না এখনো। সো মোটিভেশনটা কোনো বানাইতে হবে না এই ম্যাচের জন্য। সবাই জানে এই ম্যাচ কি, মানে ইভেন আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে, মনে আছে ফার্স্ট জিনিস যে এক হোটেলে কখন আসি কেউ বসে ইন্ডিয়ান ম্যাচের জন্য রেডি থাকতো। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 183, ভারত 136তম। 47 ধাপের দূরত্বটা ঘোচাতে পারবে তো নতুন বাংলাদেশ? মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ভারত ম্যাচে নিজের জাতীয় দলের অধ্যায় জয় দিয়ে রাঙাতে চান সমিত সোম। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের লড়াই থেকে এরই মধ্যে 2 দল ছিটকে গেলেও মর্যাদার লড়াই হিসেবে দেখছেন এই মিডফিল্ডার। আমি যে আসার পরে আমি তো জিতে না এখনো। ওইটা আমি খুঁজতেছি, আমাদের পুরো টিম খুঁজতেছে যে ওই ম্যাচটা উইন করতে, আর ওইটা থেকে কনফিডেন্স পাইতে, আরও ওই মোমেন্টাম ইউজ করতে, আরও ম্যাচ জিততে। নেপাল যেভাবে ডিফেন্ড করছে, ইন্ডিয়া এইভাবে মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না, স্ট্রাকচার এইভাবে রাখতে পারবে না। আর ওইটাতে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। আর এখন আমরা যেভাবে পাসিং করছি, ওই হাফ স্পেসগুলো পাচ্ছি, ওইভাবে আমরা এদেরকে ইম্প্যাক্ট করতে পারবো। বিহারে বড় জয়ের পর এবার পশ্চিমবঙ্গে নজর বিজেপির। দিল্লিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিজয়ী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা জয়ের ঘোষণাই দিয়ে ফেলেছেন। গঙ্গা নদীর মতোই বিহার থেকে তাদের জয়যাত্রা পশ্চিমবঙ্গে পৌঁছাবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে এই বক্তব্যের পর মোদীকে তুলোধুনো করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যটির ক্ষমতাসীনরা বলছে বাংলার জনগণ বিজেপির বিভাজনের রাজনীতিকে আবারও প্রত্যাখ্যান করবে। বিহারে অবিশ্বাস্য এক জয়। 243 আসনের মধ্যে 202টিই পেয়েছে ক্ষমতাসীন এনডিএ জোট, যার মধ্যে আবার 89টি গেছে বিজেপির ঘরে। এমন জয়ের পর শুক্রবার রাতেই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের এই বিশাল জয়ে নারী ও তরুণ ভোটারদের কৃতিত্ব দেন মোদী। সেখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার পশ্চিমবঙ্গের ক্ষমতাও বাগিয়ে নিতে চান তিনি। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। গঙ্গা নদী বিহার থেকেই পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হয়, তেমনি বিহারে বিজেপির জয়যাত্রাও বাংলা পর্যন্ত পৌঁছাবে। আমি পশ্চিমবঙ্গের ভাই বোনদের আশ্বস্ত করছি, এবার বিজেপি আপনাদের সাথে নিয়ে বাংলা থেকেও জঙ্গল রাজ নির্মূল করবে। पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। মোদীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপিকে তুলোধনা করছে তৃণমূল কংগ্রেস। বাংলার মাটিতে বিজেপির নোংরা রাজনীতি সফল হবে না বলেও মন্তব্য করছেন দলটির নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম বাংলা দখলে নিয়ে সিভি ভারী করতে চাইছেন, তবে আমরা বিজেপির নোংরা রাজনীতি মেনে নেব না। ভয়ভীতি দেখিয়ে বিভাজন তৈরির এই প্রচেষ্টা গ্রহণ করবে না বাংলার মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি जो बोल रहा है, বিহারের নির্বাচনে জয়ের পর পিএম মোদী পশ্চিম বাংলা নিয়ে যা বলেছেন তা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। তিনিও জানেন আসন্ন নির্বাচনে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। 2026 সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। অভিবাসন সংক্রান্ত আইনের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শিকাগো শহর, পুলিশের হাতে আটক 21 বিক্ষোভকারী। শিকাগোর ফেডারেল অভিবাসন সংস্থার বাইরে শুক্রবার বিক্ষোভে জড়ো হয় বহু মানুষ। প্রথমে শান্তিপূর্ণভাবে চলতে থাকলেও বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হাতাহাতিতেও জড়ায় অনেকে। এ সময় ধরপাকড় চালালে আটক হয় কমপক্ষে 21 জন। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মার্কিন অভিবাসন সংস্থা। দর্শক, এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।